কি গো শান্তর বাবা, তুমি আজ চুপচাপ কেন? এত কিছু হয়েছে নাকি? কি আর হবে, যা হওয়ার তাই হয়েছে। এত হেয়ালে করে কথা বলছো কেন? কি হয়েছে বলোই না। খুলে না বললে বুঝবো কিভাবে? সবে মাত্র সুস্থ হয়ে উঠেছ, এখন কি আবার শরীরে খারাপ লাগছে নাকি? ওই তো কিছুদিন অসুস্থ ছিলাম দেখে তো কাজে যেতে পারিনি, তাই আজ শ্যামলদা আমাকে কথা শুনিয়েছে। বলেছে আমার জন্য নাকি তার অনেক ক্ষতি হয়ে গেছে। ক্ষতি তো হয়েছেই বটে, সেটা তো আমরাও বুঝতে পারছি, কিন্তু একটা মানুষ যদি অসুস্থ থাকে তাহলে তো কিছু করার থাকে না, এটা তো সবাইকে মানতে হবে। এখন কয়েকদিন অনেক বেশি বেশি কাজ করে আগের ক্ষতি পুষিয়ে দিতে হবে। হ্যাঁ, একটানা কাজ করতে গিয়ে আবার তুমি অসুস্থ হয়ে পড়ো। এমনিতেই তো তোমার সংসার চলে না, তার উপর তুমি যদি অসুস্থ হয়ে ঘরে বেশ কিছুদিন পড়ে থাকো, তখন তোমার ঔষধপত্রের জোগাড় করবেটা কে শুনি? আরে বেশি বেশি কাজ না করলে তো শ্যামলদা আবার আমাকে কথা শোনাবে। আমার তো আর নিজের কোনো জমি নেই, পরের জমিতেই কাজ করে খেতে হবে। আচ্ছা, এখন একটু শান্তি করে খাও না, পরে ভেবে দেখো কোনটা করলে ভালো হয়। আচ্ছা, তা শান্ত কোথায় গেছে? অনেকক্ষণ ধরেই তো ওকে দেখতে পাচ্ছি না। কোথায় আর যাবে, বন্ধুদের সাথে খেলতে গেছে। যা দুরন্ত হয়েছে না তোমার ছেলে! এই বয়সে তো একটুখানি দুরন্তপনা করবেই। হ্যাঁ, একটু দুরন্তপনা করলে তো ভালোই ছিল, কিন্তু তোমার ছেলে তো আর একটু দুরন্ত নয়, বেশ চঞ্চল আর দুষ্টু। আচ্ছা, খাওয়া দাওয়া শেষ করে ছেলেটাকে ধরে বাড়িতে নিয়ে আসি। হ্যাঁ, তাই করো। কিরে শান্ত, তোর এখনো হয়নি? স্কুলে যাবে কখন? স্কুলে যেতে তো অনেক দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ঘরে আয়। এই তো মা, প্রায় হয়ে গেছে। তুমি আর এত ডাক্তারদাকি করো না তো। হ্যাঁ, তোর হয়ে যাওয়া তো আমি নিজের চোখেই দেখতে পাচ্ছি। নে, তাড়াতাড়ি কর। মা, আবার স্কুলে যাবাটা গতকাল ধুয়ে রাখার কথা, দেখেছো তো? কোথায় রেখেছো বলো তো? দেখ, তুই তো গতকাল নিজের জামা কাপড় গুছিয়ে ভাঁজ করে রাখলি, তাছাড়া ধোয়া জামা কাপড় কোথায় থাকে সেটা জানিস না বুঝি? পেয়েছি মা। দেখি, এদিকে আয়। মাথার কি অবস্থা করে রেখেছিস তুই? খাটের কোনায় বস, তোর চুল আছড়ে ঠিক করে দেই। বা, আমার ব্যাগটা না ছিঁড়ে গেছে। নতুন ব্যাগ কবে কিনে দেবে? তোমাকে তো বলেছিলাম, বাবাকে বলছে। তুমি কি বলেছিলে নাকি ভুলে গেছো মা? বাবা, তুমি আজকে এই ব্যাগ নিয়ে স্কুলে যাও। তোমার বাবা আসলেই নতুন ব্যাগের কথা বলবো, কেমন? এখন তাড়াতাড়ি করে স্কুলে না গেলে বড্ড দেরি হয়ে যাবে। এক্ষুনি যাচ্ছি মা। তুমি কিন্তু বাবাকে বলবে মনে করে। এখন গেলাম। সাবধানে যাস, আর ভালো করে পড়াশোনা করবি। কই শান্ত মা, আমি মাঠে গেলাম। ঠিক আছে, যাও। এত সময় লাগলো তোমার ধানের চারা রোপণ শেষ করতে? একা মানুষ, এতগুলো চারা লাগালে সময় তো একটু বেশি লাগবেই। তোমার পুরো শরীরে তো অনেক কাদা কাদা, তাহলে এখন আর ঘরের ভিতর না এসে স্নান শেষ করে একবারে ঘরে আসো। আচ্ছা ঠিক আছে, আমার গামছাটা দাও, আমি তাড়াতাড়ি পুকুরে ডুব দিয়ে আসি। আকাশে কালো মেঘ জমেছে, যখন তখন বৃষ্টি নেমে পড়বে। দাঁড়াও, আনছি। আচ্ছা, আকাশে যে পরিমাণ মেঘ জমেছে তাতে তো মনে হচ্ছে আজ প্রচুর ঝড় বৃষ্টি হবে। এর মধ্যে আমি এখন বাড়ির পেছনে গিয়ে দেখে আসি আমার লাগানো চাল কুমড়োর চারাগুলোর কি অবস্থা। একটু সাবধানে চারাগুলোর আশেপাশের বেড়া দিয়ে রেখে আসি, না হলে এই ঝড় বৃষ্টিতে একদম দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাবে। যাই যাই, তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে।
টানা কয়েকদিন ধরে গায়ে মুষলধারে বৃষ্টিপাত হতেই আছে। ভারী বৃষ্টিপাতের কারণে তো এবার গায়ে বন্যা হয়ে গেল। গায়ে প্রায় সব জায়গায় জল উঠে একদম বেহাল অবস্থা। সব ফসল বন্যার কারণে নষ্ট হয়ে গেছে। এখন দেখো, আমাদের বাড়ির মধ্যেও জল উঠে গেছে। নাওয়া নেই, খাওয়া নেই, এইভাবে খাটের উপর বসে থাকলে কি হবে? হঠাৎ করে এত বৃষ্টির জন্য বন্যার জল এসে জমির ফসল নষ্ট করে গেছে। এখন কি আর করব? জমিদারের টাকা পরিশোধ করব কিভাবে? অসুস্থ থাকাকালীন জমিদার বাবুর কাছ থেকে তো অনেক টাকা ধার নিয়েছিলাম। তাছাড়া ওই সময়টা শ্যামলদার জমিতে আমি কোনো কাজ করতে পারিনি, তাই শ্যামলদা তখন আমাকে কোনো টাকা পয়সাও দেয়নি। আর এখন তো কষ্ট করে খেতে কাজ করার পরেও সব ফসল জলে নষ্ট হয়ে গেল। এখন তো আর আমার কোনো মতেই সাহস হচ্ছে না তার কাছে গিয়ে আমার কাজের জন্য মাইনে টাকা চাইতে। সব কিছু মিলিয়ে এখন আমার দিশেহারা অবস্থা। কি করব কি করব না বুঝতে পারছি না গো। এত চিন্তা করো না, দেখো আমার মন বলছে কোনো একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। এখন তো আর কোনো উপার্জনের রাস্তা নেই। কি করে জমিদার বাবুর কাছে ধার শোধ করব? আমি আমাদের বাড়ির পেছনে যে চাল কুমড়োর চারাগুলো লাগিয়েছিলাম, সে চারাগুলো বেশ বড় বড় হয়ে গেছে। তার সাথে বেশ কিছু কুমড়ো ধরেছে। তুমি বরং বৃষ্টি কমলে কিছু চাল কুমড়োর পাতা আর কয়েকটা দেখে চাল কুমড়ো বাজারে নিয়ে যাও। বিক্রি করে যে টাকা পাবে তা দিয়ে আমাদের জন্য কিছু বাজার ঘাট করে নিয়ে এসো। ঘরে তো এই কুমড়ো ছাড়া আর কোনো কিছু নেই খাবারের মতো, এমনকি চালও নেই। আর এই কুমড়ো বিক্রির টাকা থেকেই জমিদার বাবুর ধারের টাকা কিছুটা হলেও তুমি শোধ করতে পারবে। জল না কমলে বাজারে যাওয়া যাবে না। বাজারে সব জায়গায় জল উঠেছে। আচ্ছা, তাহলে বন্যার জল চলে যাক, তারপরে না হয় বাজারে নিয়ে যেও। মা, ও মা, ঘরে করে খাবার নেই বুঝি? আমার খুব খিদে পেয়েছে। দেখো না মা, খুঁজে দেখো ঘরের মধ্যে কোনো টুকরো খাবার পাও কিনা। না খেয়ে এভাবে আমি আর বসে থাকতে পারবো না। হ্যাঁ রে বাবা, আমাদেরও ক্ষুধা লেগেছে, কিন্তু কি করব বল? এই মুহূর্তে চুপচাপ বসে থাকা ছাড়া আর কি বা করার আছে? তাও তুই যখন বলছিস, আমি তাহলে ঘরের মধ্যে খুঁজে দেখি কোনো খাবার পাই কিনা, আর না হলে জল এনে দিচ্ছি, খেয়ে চুপচাপ বসে থাক। আহা, ছেলেটার সাথে এভাবে কেন কথা বলছো? ও ছোট মানুষ, ও খিদে পেয়েছে তাই খেতে চাইছে। তোমারও তো খিদে লেগেছে, কিন্তু আমরা চুপচাপ বসে আছি, আমরা সেটা সহ্য করতে পারবো। আর ও তো ছোট একটা ছেলে, ও কি এইভাবে খিদে সহ্য করতে পারবে? এমনটা কেন ভাবছো তুমি? আচ্ছা বাবা, আমার ঢের ভুল হয়েছে। তোমার ছেলেকে একটু বকা দিয়েছি বলে তোমার খুব খারাপ লাগছে, তাই না? এখন থেকে আমি আর কোনো কথাই বলবো না। কিরে বাবা শান্ত, চাল কুমড়োর তরকারি খেতে কেমন লাগছে? এটা তো আমাদের নিজেদের গাছের। হ্যাঁ গো মা, এই জন্যই মনে হয় তো মজা লাগছে। বাজারের থেকে আমাদের এই চাল কুমড়োর স্বাদ 1000 গুণ ভালো। হ্যাঁ রে বাবা, আমার কাছে তো মনে হচ্ছে আমি যদি এই চাল কুমড়োগুলো বাজারে নিয়ে যাই তাহলে বাজারে একদম কাড়াকাড়ি লেগে যাবে রে। হ্যাঁ, তোমাকে তো সেটাই বললাম, গাছ ভর্তি চাল কুমড়ো ধরে আছে। তোমার যতগুলো ইচ্ছে তুমি বাজারে নিয়ে যেতে পারো। শোনো, এক কাজ করো, তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে চলো, দুজন মিলে চাল কুমড়ো তুলতে শুরু করি। একদম ঠিক বলেছো। আরে, এখানে আবার ট্যাক্সি গাড়ির শব্দ আসলো কোথা থেকে? হ্যাঁ, মনে হচ্ছে আমাদের বাড়িতে কেউ এসেছে। গাড়ির শব্দটা আমাদের বাড়ির সামনে থেকেই আসছে বলে মনে হলো। কে আবার আসবে? দেখ, আমরা দুজন চলে এসেছি তোদের বাড়িতে। তোরা আমাদের খোঁজ খবর না করলে কি হবে রে? আমরা ঠিকই তোদের খোঁজ নিতে চলে এসেছি, বুঝলি? এখন মনে হচ্ছে বেশ ভালো সময়ই চলে এসেছি। এত দূর থেকে এসেছি, আস্তে আস্তে খুব খিদেও লেগেছে রে। আরে মাসিমা, মেসোমশাই, তোমরা? খুব ভালো হয়েছে, এখনই এখানে বসে পড়ো।
তোমাদের বৌমা ভাত আজকে একটু বেশি করেই রান্না করেছিল। তোমরা দুজন একেবারে খেয়ে নাও আমাদের সাথে। কেমন আছো বৌমা? আর শান্ত বাবা, তুই কেমন আছিস? আমি তো বেশ ভালো আছি, আর তোমাদেরকে দেখে অনেক ভালো লাগছে। আচ্ছা মাসিমা, বলুন তো কি করে এতদিন পরে আমাদের কথা মনে পড়লো? শহরে থেকে থেকে আর ভালো লাগছিল না, তাই একদিন তোমার মেসোমশাইকে বললাম আমাকে গ্রামে নিয়ে চলো, কিছুদিন বরং অনিলের বাড়িতে গিয়ে থেকে আসবো। এতদিন তো আসতেই পারলাম না। এখন সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পরে আর একটুও সময় নষ্ট না করে চলেই আসলাম। সকালে ঘুম থেকে উঠেই তোমার মেসোমশাইকে বলেছি আজকে তো রবিবার, চলো না আজকেই গ্রামের বাড়ি বেড়াতে যাই। আর আমিও আজ সাথে সাথে বলে ফেললাম, আচ্ছা চলো, অনেকদিন যাওয়া হয়নি, তুমি তৈরি হয়ে নাও। তারপর প্রস্তুত হয়ে গাড়ি নিয়ে গ্রামে বেড়াতে চলে আসলাম। খুব ভালো করেছেন মেসোমশাই। এখন আপনারা খাওয়া শুরু করুন। বৌমা, এটা কিসের তরকারি গো? কি সুন্দর খেতে। মাসিমা, এটা আমাদের গাছের চাল কুমড়ো রান্না করেছি। অনেক মজাদার, শহরে তো এতগুলো পাওয়া যায় না। আমার পরিচিত ব্যবসায়ী আছে, তাদের এই চাল কুমড়োর কথা বলবো, তারা কিনে শহরে নিয়ে যাবে, বুঝলি? আচ্ছা, সে না হয় দেখা যাবে, এখন খান ভালো করে। হ্যাঁ বৌমা, খাচ্ছি তো। আমাকে আর একটু বেশি করে কুমড়োর তরকারিটা দাও তো। মেসোমশাই, অবশ্যই দেব। আপনার থালাটি একটু এগিয়ে দিন। এই নাও, ধরো তোমার পান। বয়স হচ্ছে আর আস্তে আস্তে কি যে সব অভ্যাস তুমি বানাচ্ছ না। আরে শান্তর মা, এত রাগ করছো কেন বলো তো? ভাত খাওয়ার পরে একটু পান চিবিয়ে বেশ ভালো লাগে। হ্যাঁ, এখন তো তুমি খুব মজাতেই আছো, তোমাকে দেখেই সেটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, আমি অনেক আনন্দে আছি, অনেক সুখে আছি, আর অনেক ভালো আছি। আর সেটা শুধু আমার ছেলে মায়ের কারণে। তুমি বুদ্ধি করে বাড়ির পিছনে চাল কুমড়ো গাছটা লাগিয়েছিলে বলেই আমরা বিপদের হাত থেকে রক্ষা পেয়েছি। মেসোমশাই সব চাল কুমড়ো নিয়ে শহরে গিয়ে বড় ব্যবসায়ীর কাছে বিক্রি করেছে, আর আমাদের বেশ ভালো লাভও হয়েছে। নিজের জায়গা জমি বলে তো কিছুই নেই, অবশিষ্ট ছিল আমার বাড়ির ওই পিছনের জায়গাটুকু। এখন ওই চাল কুমড়ো বিক্রি করেই তো জমিদার বাবু সব ঋণ পরিশোধ করেছি। তা আমি এখন আনন্দে থাকবো না তো কে থাকবে শুনি? কিরে, হাত পেছনে কেন? হাতের মধ্যে কি রেখেছিস? কিছু না মা, হাতে কিছুই নেই। মিথ্যা বলছিস কেন? ওই তো দেখতে পাচ্ছি কিছু একটা রয়েছে হাতের মধ্যে। হাত দেখা বলছি। এগুলো আবার কি রে, লাল রঙের? দেখি, আমার হাতে দে তো। এটা হচ্ছে চকলেট। চকলেট পেলি কোথা থেকে? দোকান থেকে কিনেছিস নাকি? আর আমি তো দোকান থেকে জিনিস কিনে খাওয়ার মতো কোনো টাকা পয়সা তোকে দেইনি। সত্যি করে বল তো, স্কুলে গিয়ে কারো কাছ থেকে চেয়ে চেয়ে এনেছিস কিনা? ধুর মা, আমি কেন চেয়ে দিয়ে আসবো? আমার স্কুলে একজন বন্ধু আমাকে খেতে দিয়েছে, এটা সবাই মিলে ভাগ করে এখন খাবো। আমি তো আর আগে কখনো চকলেট খাইনি মা, এমনকি তোমরাও খাওনি। এই নাও, ধরো, এটা 3 ভাগ করো। ভাগ করতে হবে না রে বাবা, তুই একা একাই খা। আর তোর বাবা তো এখন পান চিবোচ্ছে, সে আর খাবে না। না মা, আমি এটা একা একা খাবো না, এটা আমরা 3 জন ভাগ করেই খাবো। তুমি তো বলেছো মা সবসময় সবার সাথে ভাগ করে নিতে, আমিও এখন এটা ভাগ করে খেতে চাই। তোমরাও খেয়ে দেখো চকলেট খেতে কিরকম লাগে। হ্যাঁ গো শান্তর মা, ছেলেটা যখন এত করে বলছে তাহলে এই চকলেটটার 3টে ভাগ করো। আমরা সবাই মিলে মজা করে এখন চকলেট খাবো। আর শান্ত, তুই তাড়াতাড়ি চকলেটটা খেয়ে স্নান করে আয়, তারপর আমরা 3 জন মিলে আজ মেলায় যাব। দেখবি খুব আনন্দ হবে। ঠিক আছে, আমি আর এক মুহূর্ত সময় নষ্ট করবো না, স্নান করে আসি এক্ষুনি। আচ্ছা যা,
দাও দাও, বড্ড খিদে পেয়েছে। আজ কি রান্না করলে? এই তো ছোট মাছের চচ্চড়ি, আলু মাখা আর ডাল। আজ তো ঘরে বাজারও শেষ, দেখো না যদি বাজার থেকে একটু ইলিশ মাছ আনতে পারো কিনা। আমার না ভীষণ খেতে ইচ্ছা করছে গো। তা আনবো বই কি, কিন্তু ইলিশ মাছের যা দাম, একটা আস্ত ইলিশ মাছ কিনতে পারবো কিনা বাজারে গিয়ে দেখতে হবে। শুনেছি বাজারে নাকি টুকরো টুকরো করে ইলিশ মাছ সাথে আলু পেঁয়াজ বিক্রি করছে। উদ্যোগটা অনেক ভালো হলো গো। আমাদের মতো গরিব মানুষের অন্তত ইলিশ মাছ খাওয়ার শখটা পূরণ হবে। একটা বড় আস্ত ইলিশ কিনতে না পারলেও কয়েক টুকরো তো কিনে নিয়ে আসতে পারবো। তাহলে তো ভালোই হয়, আমারও অনেক দিনের শখ ইলিশ মাছ খাওয়ার। তুমি যদি কয়েক টুকরো নিয়ে আসতে পারো তাহলে দুজনা মিলে অনেক মজা করে খেতে পারবো। হ্যাঁ, তার বলতে পাশের বাড়ি শ্যামা এসেছিল, তাদের বাড়িতে নাকি অনেক অতিথি আসবে, তাই কালকে আমাকে যেতে বলেছে। তাদের বাড়িতে কিছু লোকের জন্য যদি আমি একটু রান্না বান্না করে সাহায্য করে দিতে পারি। তাহলে তো ভালোই হয়। কাল তুমি তাদের বাড়ি গিয়ে কিছু রান্না বান্না করে দিয়ে এসো। তোমার হাতের রান্না সে যে কি সুস্বাদু হয়, ওরা মনে হয় তোমার হাতের রান্নার খাবার জন্যই তোমাকে নিমন্ত্রণ দিয়েছে, সাথে কিছু রান্না করতেও বলেছে। ঠিক আছে, তাহলে আমি কাল ওদের বাড়ি গিয়ে সময় দেব। তুমি সকাল সকাল উঠে পড়ো, আর তোমার জন্য খাবার রান্না করে দিয়ে যাব আমি। তোমার যখন খিদে লাগবে খেয়ে নিও কিন্তু। আর শোনো, আজকে যেন ডাক্তারবাবুর কাছে যেতে ভুলো না জানো। আজ তোমার ডাক্তারবাবুর কাছে যাওয়ার কথা ছিল, মনে আছে তো? ওহো, মনে করে দিলে তাহলে। দেখি খাবারটা খেয়েই আমি যাচ্ছি ডাক্তারবাবুর বাড়িতে। গরুটার জন্য কিছু ওষুধপত্র নিয়ে আসি। আর আমি তো আর একটা কথা বেমালুম ভুলে গেছিলাম। শোনো, সামনের সোমবার আমার বোন সুমনা তার মেয়ে পূজাকে সাথে করে আমাদের বাড়িতে আসছে বেড়াতে। তা তো বেশ ভালো কথা। বাড়িতে কেউ এলে আমার খুব ভালোই লাগে, কি সুন্দর সময় কেটে যায়। হ্যাঁ রে সঞ্জয়, তোর খবর কি? তুই তো অনেকদিন এদিকে আসিস না, তা আজকে কি মনে করে এদিকে আসলি? ডাক্তারবাবু, এদিকে কোনো কাজ থাকে না বলে আসতে পারি না, কিন্তু আমি তো একটা বড্ড বিপদে পড়েছি, আর এই জন্যই এখন আপনার কাছে এসেছি। তাই নাকি? তা কি বিপদে পড়েছিস তুই? আজ 2 দিন হলো আমার গরুটা ঠিকঠাক মতো খায় না, ঘাস দিলেও খেতে চায় না, আর দিন দিন গরুটা একদম শুকিয়ে যাচ্ছে। আপনি কি কিছু ওষুধ দেবেন আমার গরুটার জন্য? আমি আমার গরুটাকে নিয়ে বড্ড চিন্তায় পড়ে গেছি। গরুটার পেটে কৃমি হয়েছে বুঝলি, সেটাই তো মনে হচ্ছে। তা গরুটা কি একদমই কিছু খাচ্ছে না, আর মুখ দিয়ে কি লাল পড়ছে? তুই কি আমাকে বলতে পারবি এই কথাটা? হ্যাঁ ডাক্তারবাবু, আপনি ঠিকই বলেছেন। সত্যি সত্যি গরুটার মুখ দিয়ে লালা পড়ে। আমার এখানে কৃমির ওষুধ রয়েছে, আমি তৈরি করে তোকে দিয়ে দিচ্ছি। ওষুধগুলো কিন্তু ঠিকঠাক মতো খাওয়াবি। কৃমিগুলো মারা গেলেই তোর গরু আবার আগের মতো খাবার খাবে। ওষুধটা ভাতের মাড়ের সাথে একটু লবণ মিশিয়ে খাইয়ে দিস। ঠিক আছে ডাক্তারবাবু, আমি তাহলে ওষুধটা নিয়ে গেলাম। আর এই নিন আপনার ওষুধের দাম। হ্যাঁ দে। আর শোন, তুই আমাকে জানাবি কিন্তু গরুটা ঠিক আবার আগের মতো খেতে পারছে কিনা, বুঝলি? হ্যাঁ, তা তো অবশ্যই জানাবো। ঠিক আছে ডাক্তারবাবু, আমি এখন গেলাম তাহলে। তুমি তো আমার কোনো কথাই শোনো না। আমি এত করে বলি ঠিক মতো খাওয়া দাওয়া করো, তাও তুমি খাও না। এমনকি রান্না বান্নাও ঠিকভাবে করো না। আমাকে কি তোমার মানুষ বলে মনে হয় না? আমার কি ক্ষুধা তৃষ্ণা লাগে না নাকি? ঢং দেখে আর বাঁচি না। আমি আমার নিজের কাজ নিয়েই পারি না, আবার ওনার জন্য রান্না করতে হবে? যাও, তুমি তোমার নিজের রান্না নিজেই করে খাও গিয়ে। আমাকে কেন বলতে এসেছো? কি
এত বড় সাহস তোমার? তুমি আমার বউ হয়ে আমাকে রান্না করতে বলো? আমার কি কোনো কাজবাজ নেই? না, আমাকে কোনো কাজবাজ করতে হয় না। বাইরের সব কাজই তো আমিই করি, আর ঘরে এসে নিজে রান্না করে খেয়ে নিতে হবে। যা ইচ্ছে একটা বললেই হলো। তা কি করোটা তুমি? সারাদিন তো খালি ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াও। আমার বাবার বাড়ির থেকেই সবকিছু নিয়ে এসেই তোমাকেই দিই। খাবারের ব্যবস্থা সেটাও আমার বাবার বাড়ির থেকেই করি। তাও তুমি কেন একটা ভালো কাজকর্ম করো না? আবার কিনা আমাকে বলো খাবার রান্না করে দিতে। আর তুমি যা রোজগার করো তা তো আমার হাত পর্যন্তই আসে না। বখাটে বন্ধু বান্ধবদের নিয়ে সব টাকা কড়ি উড়িয়ে দাও। থাক, হয়েছে হয়েছে, তোমার হাতে রান্না খেতে হবে না। যাই দেখি, বাজারে গিয়ে দোকান থেকে কিছু কিনে খাই। এই বাড়িতে আর থাকবোই না। এই বাড়ি থেকে আমার মন একদম উঠে গেছে। হ্যাঁ, যাও যাও, দোকানেই যাও। ওখানে গিয়ে সারাদিন পড়ে থাকো। তোমাকে কোনো কাজ করতে হবে না, আর বাড়িতেও আসতে হবে না। এমনি বাড়ির বাজার সদাই সব শেষ। কিছু তো কিনে আনার দম তো নেই, তার উপরে আবার বড় বড় কথা। আনি না কে বলেছে? যখন হাতে টাকা থাকে আমি তখনই তো কিনে আনি। তাও তুমি সারাক্ষণ তোমার বাবার বাড়ির খোঁটা দাও। সুযোগ পেলেই নানা কথা শোনাও। আমাকে তো কোনোদিনও শান্তি দিলে না তুমি। কেন, কিছু তো করোই না, তারপর আবার শান্তি খোঁজো? শখ দেখে তো বাপু মরেই গেলাম। পাশের বাড়ির দাদা দিদিকে দেখো, ওরা কত সুখে শান্তিতে থাকে। দুজন দুজনের কথা শোনে, মিলেমিশে সব কাজ করে। গায়ের সকলেই বলে তাদের বাড়ি হচ্ছে সুখের বাড়ি। আর আমার কপালে জুটেছে একটা অকর্মণ্য লোক। এর জন্যই লোকে এই বাড়িকে বলে দুঃখের বাড়ি। ধ্যাত তারিকা, আমি আর এই বাড়িতেই থাকবো না। এটাই আমার শেষ কথা। আমি গেলাম, তুমি তোমার শান্তি নিয়ে থাকো। হ্যাঁ গো মামি, তুমি এত মজার রান্না কার কাছ থেকে শিখলে গো? আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার মায়ের হাতে রান্নাও খুব ভালো ছিল। গ্রামে যে কোনো অনুষ্ঠান হলে মাকে সব সময় ডাকতো রান্না করবার জন্য। তার হাতে রান্না খেয়ে সবাই খুব প্রশংসা করত। মা আমাকে কিভাবে রান্না করতে হয়, কোন রান্নায় কি পরিমাণ মশলা দিতে হয়, মা আমাকে সব ধরে ধরে শিখিয়ে গেছে। মায়ের শেখানো নিয়ম নিয়েই রান্না করি, তাই সবকিছু এত স্বাদের হয়। মামি, ও মামি, তুমি কি আমাকে শিখিয়ে দেবে কিভাবে মজার মজার রান্না করতে হয়? আমি তো বাড়িতে মাঝে মাঝে রান্না করি, কিন্তু একদম মজার হয় না। তাই আমি ভেবেছি তোমাদের বাড়ি এসে তোমার হাতের সব মজার মজার রান্নাগুলো আমি শিখে নেব। তা তো তুই আজকে আমার সাথেই থাকবি। কিভাবে কিভাবে রান্না করছি তা তো তুই দেখবি। আমাকে জিজ্ঞাসা করে নিস যদি তুই না বুঝতে পারিস। রান্নার সময় সব কিছু বুঝে বুঝে হিসাব করে দিতে হয়। সব কিছুর পরিমাণ যদি তুই ঠিকঠাক দিস তাহলে দেখবি খাবার খুব সুস্বাদু হয়। আর যদি তুই পরিমাণগুলো ঠিক মতো না দিতে পারিস তাহলে রান্না একদম মুখে ভালো লাগবে না। ঠিকই বলেছো, আমাকে তো কেউ এসব করে দেখিয়ে দেয়নি, তাই আমি ভালো রান্না করতে পারছি না। তোমার কাছ থেকে শিখে আমিও তোমার মতো ভালো রান্না করব, আর বাড়ির সকল লোকদের খাইয়ে একদম দাগ লাগিয়ে দেব। হ্যাঁ রে পূজা, তা তোর ছোট ভাইকে কার কাছে রেখে আসলি? তুই আর তোর মা যে এখানে আসলি, ওকে কেন নিয়ে আসলি না? আর বলো না মামি, ছোট ভাইটা সারাদিন ঘুরে বেড়ায়। সকালে নিজের গায়ে একবার, আর বিকালে দেখা যায় অন্য গায়ের বাড়িতে। এসে ঠিক তো থাকতেই চায় না, তার মন শুধু বাইরে থাকে। যতই উড়ু উড়ু করুক, এখন তো সবে পড়াশোনা করার সময়। ঠিকঠাক মতো পড়াশোনা না করলে পরবর্তীতে তো চাকরি বাকরি জোগাড় করতে পারবে না, তখন তো বিপদে পড়বে ছেলেটা। মা তো সব সময় বকাঝকা করে ভাইকে, বলে যে ঠিকঠাক মতো পড়াশোনা করতে, কিন্তু কে শুনে কার কথা? আচ্ছা দে তো আমাকে ওই মশাগুলো এগিয়ে দে। ওই যে লবণটা
ওটাও আমাকে দে, বুঝলি? রান্না বান্নাগুলো ভালো মতো করি, আর তুই একটু চেখে দেখ তো মা, লবণগুলো সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, এই নাও তোমার সব মশলা। তুমি যা রান্না করছো কি সুন্দর গন্ধ বেরিয়েছে মামি, আমার তো এখনই জিভে জল চলে আসছে। নে, তুই এখন একটু নাড়াচাড়া কর, রান্না হয়ে আসছে প্রায়, আর কিছুক্ষণ পরে সবকিছু উঠিয়ে ফেলবো। আচ্ছা, তুমি আমাদের খোকার নাম কি রাখবে? দেখতে দেখতে তো খোকার নাম রাখার সময় হয়ে গেল। হ্যাঁ, তা তো তুমি কি কোনো নাম ঠিক করছো নাকি? আরে কি যে বলো না, আমি তো সারাদিন ওর নাম একটার পর একটা রেখেই যাচ্ছি, কিন্তু এতগুলো নামের মধ্যে কোনটা যে রাখবো সেটা তো বুঝতেই পারছি না। আবার মাঝে মাঝে মনে হয় এখন হুট করে যদি কোনো একটা নাম রেখে ফেলি, আর পরবর্তীতে যদি অন্য কোনো নাম আমার খুব মনে ধরে, তখন কেমন হবে? হ্যাঁ গো, একদম ঠিক কথা বলেছো। আমার অবস্থাটাও হয়েছে ঠিক তোমার মতো। আমিও তো ঠিক বুঝতে পারছি না গো যে ওর নাম ঠিক কি রাখবো। অবশ্যই আমাদের একটা সুন্দর মতো নাম রাখতেই হবে, কিন্তু আমি না একটা কথা ভাবছি। একটা কথা ভাবছো? তা কি কথা ভাবছো শুনি? ভাবছি এখন খোকা খোকা করে বাড়ির বাইরে তো যাচ্ছ না, বেশ তো কিছুদিন কেটে গেল। এইভাবে তুমি যদি ঘরে বসে থাকো তাহলে চলবে নাকি? সারাদিন তো দেখি তুমি খোকার মুখ পানেই চেয়ে থাকো, কি এত দেখো বলো তো? আমি আর ঠিক মতো ওকে দেখতে পাই কোথায়? সব সময় তো দেখি তুমি ওকে কোলে নিয়ে বসে থাকো, আর আমি চাতক পাখির মতো অপেক্ষায় থাকি কখন আমার খোকা আমার কোলে আসবে, কখন ওকে একটু কোলে নিয়ে আদর করতে পারবো। আরে তুমি একটু আস্তে করে কথা বলো না, এত জোরে জোরে কথা বললে আমার খোকা তো আবার ভয় পেয়ে যাবে। আচ্ছা বলো তো, আমার ছোট্ট ছেলেটা কার মতো দেখতে হয়েছে? যার মতোই হোক না কেন, তোমার মতো যে হয়নি সেটা দেখে বেশ বোঝা যাচ্ছে। দেখো, তোমরা যদি সত্যিই আমাদেরকে বড় দাদা আর দিদি মনে করো, তাহলে সারাদিন তোমাদেরকে যা যা বোঝালাম সেটা দয়া করে বোঝার চেষ্টা করো। তোমাদের দুজনেরই তো বয়স খুব কম, তোমরা যখন আরো বেশি পরিপক্ক হবে তবে আজকের দিনগুলোর কথা ভেবে খুব আফসোস করবে। একদম ঠিক কথা। যে সময় একবার চলে যায় তা আর কখনো ফিরে আসে না। এই সময়টা তোমাদের দুজনের হেসে খেলে খুব শান্তিতে কাটানোর সময়, অথচ তোমাদের দুজনের সকাল শুরু হয় ঝগড়া দিয়ে আর শেষ হয় ঝগড়া দিয়ে। এমন করে তোমরা নিজেরাও শান্তি পাও না, আর আমরাও তোমাদের প্রতিবেশী হয়ে আমরাও শান্তি পাই না। তোমাদের দেখে আমাদের খুব খারাপ লাগে যে কিভাবে তোমরা প্রতিদিনটা এভাবে নষ্ট করে দিচ্ছ। এখন বলো, তোমরা কি সামনের দিনগুলো এইভাবেই নষ্ট করবে, নাকি আমরা এতক্ষণ যা তোমাদেরকে বোঝালাম সেইভাবেই চলবে? আর এদিকে সামনে তো তোমরা ছেলে মেয়ের বাবা মা হবে, আর তখন তোমাদের দায় দায়িত্ব অনেক বেড়ে যাবে। দিদি, এই সংসারটা এতদিন টিকতো না, শুধু আমার কারণেই টিকে আছে। সব কিছুর জন্যই তো তোমার কাছে ক্ষমা চেয়েছি। আমি তো বলেছি আজ থেকে আমি কখনোই আর এমনটা করব না, সব সময় তোমার কথা শুনে চলবো। সংসারে আয় উন্নতি ভালো মন্দ দুজনে ভাগ করে নেব, আর তোমাকে একা সংসারে ঘানি টানতে হবে না গো। হ্যাঁ, তোমাদের যে জমিটা পড়ে আছে সেখানে এখন থেকে চাষবাস শুরু করো। শীত তো শেষ হয়ে গেছে, বসন্ত এসে গেছে, এখন চাষবাস শুরু করলে ভালোই ফলন হবে দেখবে। হ্যাঁ, কিন্তু জমিতে তো প্রথমে মাটি সমান করার জন্য গরু দিয়ে হাল চাষ করতে হবে, কিন্তু আমার তো গরু নেই, তাছাড়া এখন দুটো গরু কেনার মতো টাকাও নেই। আর এইভাবে হাল চাষ দিলে তো অনেক সময় লাগবে, এখন তো কেউ আর গরু দিয়ে চাষবাস করে না গো। হ্যাঁ, কথাটা ঠিক। এতে করে সময়ের যেমন অপচয় হয়,
তেমন এটা খুব ক্লান্তিকরও হয়। এখন সবাই ট্রাক্টর দিয়ে জমি চাষ করে। এই ব্যাপারে আমি তোমাকে সাহায্য করতে পারি। আমি আমার বাবা মাকে বলে তোমার জন্য একটা ট্রাক কেনার ব্যবস্থাটুকু করতে পারি। তবে মনে রেখো, এই টাকাটাই যেন আমার বাবা মার কাছ থেকে চাওয়া শেষ টাকা হয়। এরপর কিন্তু আমাদের সংসারের জন্য আমি তাদের কাছে আর কিছুতেই চাইতে পারবো না। বিয়ের পর থেকেই তো শুধুই চেয়ে যাচ্ছি, আর কত চাইবো। তুমি আমাকে আর লজ্জা দিওনি। আমি আর কখনো তোমার বাবা মার দেওয়ার টাকা গ্রহণ করব না। তবে হ্যাঁ, একটা কথা তোমাকে বলতে চাই। তুমি বলো যে তুমি ওই টাকা তাদেরকে আবার ফিরিয়ে দেবে। আপাতত আমাদের খুব দরকার বলেই টাকাটা আমি ধার হিসাবে তাদের কাছ থেকে নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, তাই বলবো। আরে সবাই মিলে কথা বলতে বলতে তো এদিকে খাবারের কথা বলতে ভুলেই গেছি। এখন আর সব কথাবার্তা না বাড়িয়ে সবাই মিলে তাড়াতাড়ি একটু খেয়ে নাও তো। হ্যাঁ হ্যাঁ, আমরা তাড়াতাড়ি খাচ্ছি। হ্যাঁ গো, তোমাদের কারোর কিছু লাগবে নাকি? খেয়ে দেখো, মোচার ঘন্টটা খুব ভালো হয়েছে। আর তোমার দাদা এই খাবারটাকে তো খুব পছন্দ করে, তাই দুদিন পর পরই আমাকে এই রান্নাটা করে খাওয়াতে হয়। আর এখন তোমরা খেয়ে একটু বলো তো দেখি যে এটা কেমন হয়েছে। তোমার রান্নার সুনাম তো পুরো গা জুড়ে। আমরা আর আলাদা করে কি বলবো? তুমি যদি শুধু সেদ্ধ ভাতও রান্না করে দাও, সেটার মধ্যেও কেমন যেন জাদু থাকে, আর সেটা মনে হয় অমৃত। ও, তোমরাও তো দেখছি দাদার মতো বাড়িয়ে বাড়িয়ে কথা বলতে শিখে গেছো, তাই না? মোটেও নয় দিদি, যেটা সত্যি আমি সেটাই বলছি। থাক, তোমাদেরকে আর সত্যি কথা বলতে হবে না। আরে তোরা আর কিছু বলিস না তো। তোদের দিদি দেখ কেমন লজ্জায় লাল হয়ে যাচ্ছে। যত সব।